জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী। বিনিয়োগ ও বাণিজ্যের জন্য উন্মুক্ত বাংলাদেশ। Climate resilience, climate security, climate finance নিশ্চিত করা is a key top priority. বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটি আলোচনার একটি ক্ষেত্র। চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে বড় চুক্তির আশা চিফ হুইপের। পাট খাতের উন্নয়নে হবে সমঝোতা। বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ। Study center করব, একটা রিসার্চ ল্যাব করব উইথ চাইনিজ কোলাবোরেশন প্রেফারেবলি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরব বিএনপি জামায়াত। পতিত ফ্যাসিবাদ ফিরতে না দেওয়ার হুঁশিয়ারি রিজভির। জননিরাপত্তায় কঠোর অবস্থানে সরকার। শেখ হাসিনা সহ দুর্নীতির মামলায় 10 আসামিকে দেশে ফেরা 3টার পরে গ্রেড নোটিশের আবেদন দুদকের। তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও এস আলমের শীর্ষ ব্যক্তিরাও। দামি গিফটের বিনিময়ে ব্যবস্থাপত্রে লেখা হয় ওষুধ। চেম্বারের সামনেই কোম্পানি প্রতিনিধি নজরদারি। সুবিধা দেওয়ার কথা অস্বীকার। আইন না থাকায় অসহায় প্রশাসন। হরমুজ থেকে সব ধরনের নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের। বিশ্ববাজারে আরও কমতে পারে জ্বালানির দাম। ইরানের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনেও সম্মতির দাবি। এবং সমালোচনার জবাব দিতে প্রস্তুত ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের সামনে উজবেকিস্তান, আলাদা ম্যাচে লড়বে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। মাঠে নামার অপেক্ষায় নেইমার। জলবায়ু ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বিনিয়োগ ও বাণিজ্যের জন্য বাংলাদেশ উন্মুক্ত। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিএনপি সরকারের নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত। চীন থেকে আরও জানাচ্ছেন আহমেদ সালেহীন। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনের দালিয়ানে। বিমানবন্দরে চীনের পক্ষ থেকে সাড়ম্বরে অভ্যর্থনা জানানো হয় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে। এরপর থেকেই ব্যস্ত সময় পার করছেন সরকার প্রধান। মঙ্গলবার দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক সামার দাভোস সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। আনুষ্ঠানিক বৈঠক করেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে। যোগ দেন জলবায়ু সংক্রান্ত বিশেষ আয়োজনেও। Climate resilience, climate security, climate finance নিশ্চিত করা is a key top priority. ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের কর্মসূচি নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। তারা জানান, জলবায়ু সংকট মোকাবেলায় বিএনপি সরকারের পদক্ষেপগুলো প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলে। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোসে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটি আলোচনার একটি ক্ষেত্র। এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মাহাদি আমিন। চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকালকে থেকে মূলত চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে কার্যক্রম সেগুলো শুরু হবে। এছাড়া সন্ধ্যায় চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে 7টি দেশের সরকার প্রধানদের নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। 5 দিনের সফরে চীনে এসে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে আন্তর্জাতিক ফোরামে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন তিনি, যেখানে বাংলাদেশের নেওয়া বেশ কয়েকটি পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ বেশ কিছু পদক্ষেপের ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে তার সরকার। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনার ক্ষেত্রে তার সরকার আগ্রহী বলেও জানান সরকার প্রধান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, চীন।
এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানি রুপল, যাচ্ছি তার কাছে। রুপল, আপনাকে স্বাগত জানাই। গতকালও আপনার সাথে আলোচনা হচ্ছিল প্রধানমন্ত্রীর চীন এবং মালয়েশিয়া সফর নিয়ে। আজকে চীন সফরে তিনি তার কার্যক্রম শুরু করেছেন এবং যে কাজগুলো তিনি করেছেন একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। জাফর, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখান থেকেই তার চীন সফরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সেই ফোরামে যোগ দিয়ে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন, পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো বলেছেন এবং বাংলাদেশের নেওয়া পদক্ষেপ সেগুলো তুলে ধরেছেন। সাইডলাইন মিটিংয়ে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সেই সম্মেলনে তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তার মধ্যে একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে সরকারের নেওয়া এই মুহূর্তের যে পদক্ষেপ, আপনি বিশেষ করে জলবায়ু সংকট মোকাবিলায় দেশগুলো বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি, সেটি তিনি নোটিশ করেছেন। জলবায়ু তহবিলের অর্থ ছাড়ের প্রক্রিয়া, আপনি জানেন যে এই অর্থ ছাড়ের বিষয়গুলো নিয়ে বেশ জটিল একটি সময় পার করতে হয়, বিশেষ করে তৃতীয় মাপের যে দেশগুলো আছে আমাদের মতো দেশ, সেই দেশগুলোকে, এবং বিনিয়োগ ও বাণিজ্যের জন্য বাংলাদেশ উন্মুক্ত, এই বার্তাটিও তিনি সেখানে দিয়েছেন যে মূলত বাংলাদেশের যে উদ্দেশ্য সেটি হচ্ছে বিনিয়োগ আকর্ষণ করা এবং এখানকার যে অভ্যন্তরীণ বিনিয়োগকে সেটিকে টেকসই করা, এবং এই বিষয়টি তিনি প্রথম ফোরামে তিনি তুলে ধরেছেন। এবং আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে কি এর পাশাপাশি সাইডলাইন মিটিংয়ে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের সরকার যে খাল খনন কর্মসূচি আছে সেটি তুলে ধরেছেন, পাশাপাশি সামনে যে বৃক্ষরোপণ কর্মসূচি তারা করতে যাচ্ছে এবং সরকারের এই পদক্ষেপগুলোকে তারা তুলে ধরেছেন এবং এইটি বেশ ভূয়সী প্রশংসা পেয়েছে সেখানে। এবং এগুলোকে তিনি জলবায়ু সহিষ্ণু পদক্ষেপ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে তিনি সেখানে নিশ্চয়ই উপস্থাপন করেছেন। হ্যাঁ, জলবায়ু সহিষ্ণু পদক্ষেপ হিসেবে তিনি সেখানে বলতে চাইছেন। এবং একটু জানাবেন যে চীন সফরে তো আসলে অনেক কিছু বাংলাদেশ থেকে প্রত্যাশা ছিল এবং অনেক ধরনের আশার এখনো জাল বুনছেন নাগরিকরা। চীন সফরে আসলে কি ধরনের প্রাপ্তি আমাদের জন্য অপেক্ষা করছে? চীন সফরের প্রাপ্তি আসলে কি হবে সেটি আগামীকালকে তিনি বেইজিংয়ে যাবেন এবং বেইজিংয়ে বেশ কিছু বৈঠক রয়েছে। সেই বৈঠকের পাশাপাশি আবার মালয়েশিয়া সফর নিয়েও আজকে মন্ত্রীরা কথা বলেছেন। প্রধানমন্ত্রীর চীন সফরের সৌর বিদ্যুৎ নিয়ে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে বাণিজ্যমন্ত্রী জানান সফরের পাট খাতে উন্নয়নের সমঝোতা স্মারক হচ্ছে চীনের সঙ্গে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের চাপের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব বাড়ানোর কথা বলছে নতুন সরকার। এমন সময়ে রাজধানীতে সিপিডি আয়োজিত সংলাপে উঠে আসে সৌর বিদ্যুতে পাকিস্তানের সফলতার উদাহরণ এবং দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার কথা। মাত্র কয়েক বছরের ব্যবধানে পাকিস্তানের সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 50 গিগাওয়াট ছাড়িয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে সাশ্রয় হয়েছে $12 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা। বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানিতে এমন সফলতা আনতে সরকারকে নীতিগত সহায়তা দেওয়ার দাবি তুলে ধরেন বিশেষজ্ঞরা। চায়নার সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং এটার কারণে খুব কম খরচে ডিউটি ফ্রি তে তারা সমস্ত ধরনের টেকনোলজিগুলো পেয়েছে, সেটা তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ এবং এটা বাংলাদেশের জন্য লেসন হতে পারে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ, আমরা প্রত্যাশা করি। এদিকে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনায় বাণিজ্যমন্ত্রীও জানিয়েছেন, পাট খাত দিয়ে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে চীনে। স্টাডি সেন্টার করবো, একটা রিসার্চ ল্যাব করবো উইথ চাইনিজ কোলাবোরেশন প্রেফারেবলি, যেটার এমইউ আমি আশা করছি আমাদের প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরের জন্য। এদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। অতীতে শ্রমবাজার বারবার হওয়ার পর আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠে এটাকে কন্টিনিউ করতে পারবে। শ্রমবাজার ও বিনিয়োগ ইস্যুতেও আগামীতে ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা সরকারের। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। জাফর, আপনি যেটি বলছিলেন সেটি কিন্তু আমরা প্রতিবেদনও দেখতে পাচ্ছিলাম, সেখানে বেশ কয়েকটি বিষয় আছে, তবে সেগুলোতে যাওয়ার আগে একটু জানতে চাই, তিস্তা নিয়ে অনেক ধরনের পরিকল্পনা, স্বপ্ন কিংবা আশা মানুষের মাঝে আছে, সেটি নিয়ে কোনো ধরনের আলাপ সুযোগ তৈরি হবে কিনা?
একটি বৈঠক আছে শি জিনপিং এর সঙ্গে এবং সেটি আগামীকালকে বুধবার চীনের এখন এই মুহূর্তে ডালিয়ান থেকে সেখান থেকে প্রধানমন্ত্রী তিনি যাবেন বেইজিংয়ে এবং বেইজিংয়ে বেশ কয়েকটি বৈঠকের পরে তার সঙ্গে আধা ঘন্টা বা 1.5 ঘন্টার একটি বৈঠক আছে। সেই বৈঠকে এরকম কিছু প্রস্তাবনা থাকতে পারে বলে আমরা ইঙ্গিত পেয়েছি। পাশাপাশি সৌরবিদ্যুতের কথা যেমন আপনি শুনছিলেন, তার পাশাপাশি হচ্ছে সেখানে তিনি যে যাবেন এক শহর থেকে আরেক শহরে, সেখানে হাই স্পিড বুলেট ট্রেনে করে যাবেন। অর্থাৎ বাংলাদেশের যে রেল যোগাযোগ খাতের যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা বলা হচ্ছিল, সেটির একটি প্রত্যক্ষদর্শী হিসেবেও তিনি সেখানে আলোচনা করতে পারেন এবং সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের যে জন্য যে উন্মুক্ত বাংলাদেশ এবং সেক্ষেত্রে বিডা বেশ কিছু উদ্যোগ নিয়েছে এবং সেখানেও বেশ বড় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হবে। চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক হবে সেখানে চায়না রেলওয়ে কর্পোরেশনের মিনিস্টারদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পাট খাতের উন্নয়নের বিষয়টি যেমন এসছে, তেমনি মালয়েশিয়া শ্রমবাজার খোলার বিষয়ে সরকার প্রত্যাশা করছে যে এর আগের যে সফরটি তিনি শেষ করে আসছেন মাত্র 18 ঘন্টার সফরে। এবং শি জিনপিংয়ের সেই বৈঠকের আমরা যতটুকু জানতে পেরেছি যে বিমান ক্রয়ের কথাও উঠছে, আবার তিস্তা মহাপরিকল্পনার কথাও উঠছে এবং বেসরকারি বিনিয়োগ বাংলাদেশে আরও যাতে আসে, চীনা বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন, সে বিষয়টি নিয়েও তিনি বেশ কিছু গণমাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে সেখানে আসলে চীন থেকে কিছু বিমান ক্রয়ের বিষয় আলাপ করা হয়েছে। ঠিক যখন রিপোর্টটি চলছিল তখন আমি আবার একটু দেখছিলাম যে কোন কোন গণমাধ্যম কি লিখছে। আমি দেখতে পেয়েছিলাম যে এই প্রধানমন্ত্রীর এই সফরটি চীনা গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম, পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যম, তারা একদম সবকিছু পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার চেষ্টা করছে। জানি, ধন্যবাদ আপনাকে রূপল। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানভীর রূপল, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়ে বিস্তারিত। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল ইসলাম বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে আর কোনো কর্মী না পাঠাতে একমত হয়েছে ঢাকা কুয়ালালামপুর। প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে দেশটি সফর শেষে দেশে ফিরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি আরও জানিয়েছেন, শ্রমবাজার চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী মাসে ঢাকায় আসছেন দেশটির প্রতিনিধি দল। জুলাই মাসেই আপনার দেখবেন ইনশাল্লাহ আমাদের ওই দেশের মন্ত্রী মহোদয়রা এখানে আসবেন। আমরা আশা করি, আমরা যেটুকু আশা করেছি সেইটুকুই, এবং খুব সহসাই এর জট খুলতেছে। জুলাই মাসেই আপনারা পজিটিভ দিন দেখবেন। কোনো সিন্ডিকেট আমরা বিশ্বাস করি না, কোনো সিন্ডিকেটের সঙ্গে আমরা কোন চুক্তি যাব না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে সরব বিএনপি ও জামায়াত। গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না। এদিকে ধানমন্ডি 32 নম্বরে বিক্ষোভের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতের বিরুদ্ধে। অন্যদিকে ডিএমপি কমিশনার জানান, সরকারকে বিব্রত করার চেষ্টা নস্যাৎ করে দেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির যে কোনো অপতৎপরতা রুখতে রাজপথে সরব বিএনপি ও সহযোগী সংগঠন। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাচারের টাকায় পতিত শক্তি দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। এদিন সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে অবস্থান নেয় জামায়াত। বিক্ষোভের এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের উপর দলটির নেতাকর্মীরা হামলা চালায়, আহত হন কয়েকজন। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্থানীয় জামায়াত নেতা। দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন। আপনাদের কাছে জোর করেছে, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। কেউ সরকারকে বিব্রত করতে চাইলে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ডিএমপি। একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কথাও সংবাদ পাওয়া যায়নি। বাকি সময়টুকুতে তেমন কিছু হবে না। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। 6 জেলায় টহলে নামে সেনাবাহিনী, তৎপর ছিল পুলিশ, র্যাব ও বিজিবি।
কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেলে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, সেই সিদ্ধান্ত নেবেন আদালত। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের বেআইনি কর্মসূচির কারণে জননিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। এদিকে সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা দেখা জাতির জন্য ব্যর্থতা। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। পরে সংসদে আইন করে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল রাখে বিএনপি সরকার। নিষেধাজ্ঞার মধ্যেও মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে আওয়ামী লীগ। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এই তৎপরতা বাড়লে সারা দেশে নাশকতার আশঙ্কায় সতর্কতা জারি করে পুলিশ। গোপালগঞ্জ, ফরিদপুর সহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনা। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের বেআইনি কর্মসূচির কারণেই জানমালের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। যেহেতু তারা বিচারাধীন থাকবে সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন ২০০৯-এর অধীনে। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায় সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে, তো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেলে দল হিসেবে আওয়ামী লীগকে আদালত নিষিদ্ধ করতে পারেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। এটা একটা বিচারিক প্রক্রিয়া, যদি সেটা হয় তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত নেবে। এদিকে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, জনগণের সমর্থন হারিয়ে আইনগতভাবে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত। জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা দেখা জাতির জন্য ব্যর্থতা বলেও জানান সড়ক মন্ত্রী। নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। আওয়ামী লীগ আমলের গুম খুনের বিচার না করলে বিএনপিকে বিদায়ের রাস্তা খুঁজতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানীতে 11 দলীয় ঐক্য সমাবেশ থেকে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর ডাক দেন জোটের নেতারা। আওয়ামী লীগ আমলের সব গুম, খুন, গণহত্যা এবং দুর্নীতির দ্রুত বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে 11 দলীয় ঐক্যের সমাবেশ। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দেন জোটসঙ্গী দলগুলোর নেতাকর্মীরা। ঐক্যের নেতারা দাবি করেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং সংস্কার না করার দায়ে বিএনপি। জনগণের চোখে দুই দলই এখন বিচারের কাঠগড়ায়। তাদের হুঁশিয়ারি, জীবন দিয়ে হলেও ফ্যাসিবাদের পুনরুত্থান প্রতিহত করা হবে। গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলে আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে জনগণকে। আওয়ামী লীগের দুঃশাসনের বিচার করতে না পারলে বিএনপিকে বিদায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করেন জোটের নেতাকর্মীরা। সংসদে আমরা শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ দুর্নীতির মামলার 10 আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করেছে দুদক। তালিকায় হাসিনা পরিবারের সদস্যদের পাশাপাশি রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও এস আলমের গ্রুপের শীর্ষ ব্যক্তিরা। টিআইবি মনে করে, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আসামিদের দেশে ফেরানো সম্ভব।
অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। সম্প্রতি দুর্নীতির মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। ইতোমধ্যে তাকে দেশে ফেরাতে সব নথিপত্র পাঠিয়েছে দুদক। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরাতে রেড নোটিশের কার্যকারিতা। দুর্নীতি দমন কমিশন বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমজেদ পুতুলকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। যেসব আসামি দেশের বাইরে অবস্থান করছেন বা পলাতক রয়েছেন তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেন। সেই ভিত্তিতে আমরা এসব রেড নোটিশ জারির জন্য আবেদন প্রেরণ করি। একইভাবে লন্ডনে অঢেল সম্পদ গড়ে তোলা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী ও দুই ভাইয়ের নামেও রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, সাইফুল আলম, তার দুই ভাই এবং স্ত্রী মোট 10 জনের নামে রেড নোটিশের আবেদন দুদক পাঠিয়েছে। টিআইবি বলছে রাজনৈতিক বিবেচনায় আসামি বিদেশ থেকে ফেরানো কঠিন হলেও দুর্নীতির সুনির্দিষ্ট মামলায় ফিরিয়ে আনা তুলনামূলক সহজ। সরাসরি কর্পশনের বিষয়ে যে কোনো ব্যক্তিকে ফেরত আনাটা তুলনামূলকভাবে সহজ। যদি তাকে চিহ্নিত করা যায় কোথায় আছে তাহলে ফেরত আনা সম্ভব হবে, কিন্তু এখানে রাজনৈতিক উপাদান চলে আসলে সেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। এদিকে গেল ফেব্রুয়ারিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন মঞ্জুর হলেও আইনি জটিলতার কারণে এখনও ইন্টারপোলের কাছে চূড়ান্ত চিঠি পাঠাতে পারেনি দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সমালোচনার জবাব দিতে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে আজ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে CR7 পর্তুগাল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। আসরের সেরা মিডফিল্ড নিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের মিশনে পর্তুগাল। আক্রমণ ভাগে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় নাম ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ দলটি প্রথম ম্যাচে DR কঙ্গোর বিপক্ষে অন টার্গেটে বল রাখতে পেরেছিল কেবল একটি। তাতে হতাশ দলটির সমর্থকেরা। সমালোচনা শুরু হয় দলটির ঐক্যবদ্ধতা নিয়েও। অবশ্য রোনালদো সাফ জানিয়েছেন তার দল প্রস্তুত কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরে দাঁড়াতে। কোচ মার্টিনেজও আত্মবিশ্বাসী দল নিয়ে, কোনো বাড়তি চাপ অনুভব করছেন না তিনি। অবশ্য কিছুটা চিন্তায় থাকার কথা পর্তুগিজ বসের, কারণ মেজর টুর্নামেন্টে সবশেষ 10 ম্যাচে গোলের দেখা পাননি রোনালদো। এমনকি শেষ ম্যাচে মাত্র 25 বার বল স্পর্শ করেন 41 বছর বয়সী এই ফুটবলার। এরপরও দলের জয়ে তার উপরই ভরসা রোবার্তোর। দলটির বাড়তি আত্মবিশ্বাস বাড়াবে ইনজুরি কাটিয়ে দলে ফেরা ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস। প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ফিট হয়ে দলে ফিরছেন তিনি। এদিকে বিশ্বকাপে উজবেকিস্তানের শুরুটাও ভালো হয়নি। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছে 3-1 গোলে। প্রথম ম্যাচে ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত দলটি। ম্যাচটিতে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন রোনালদো। এরপরও তাদের বিশ্বাস প্রথম ম্যাচের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবে। রাফি আমিন, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবলে নিজের শেষ বিশ্বকাপ খেলছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রিয় CR7 শেষ বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বসিত রোনালদোর ফ্যানরা। 2 শতাধিক ভক্ত রাজশাহীতে একসঙ্গে দেখবেন পর্তুগাল উজবেকিস্তান ম্যাচ। কেউ এসেছেন ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে, আবার কেউ এসেছেন যশোর বা খুলনা থেকে। 64 জেলা থেকে রাজশাহীতে আসার পথের যে দূরত্ব ও কষ্ট তা হার মেনেছে ভালোবাসার কাছে। সেই ভালোবাসার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে পর্তুগাল ও দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ। পর্তুগাল ও উজবেকিস্তানের সেই ম্যাচ একসাথে উপভোগ করতে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মিলন মেলায় জড়ো হয়েছেন 2 শতাধিক সমর্থক। সমগ্র বিশ্বে সবচেয়ে স্মার্ট ফ্যান বেজ হচ্ছে রোনালদোর ফ্যান বেজ। এক এক জেলার এক এক মানুষ সবার সঙ্গে পরিচিত হতে পারতেছি। পর্তুগাল সমর্থকরা বলছেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। তাদের বিশ্বাস CR7 পায়ের জাদুতে নতুন করে গর্জে উঠবে পর্তুগাল। আমাদের এই বিশ্বকাপে কোনো আফসোস নাই, কিন্তু আমরা চাই রোনালদো ভালো একটা জায়গায় গিয়ে সুন্দর একটা বিদায় নিক। আয়োজকরা বলছেন নিজের শেষ বিশ্বকাপে রোনালদো শিরোপা ছুঁয়ে দেখুক, সেটি তাদের চাওয়া। আমরা রোনালদো ফ্যান বেজ যে বাংলাদেশে তার বিশাল একটা ভক্ত আছে, তার বড় একটা ফ্যান বেজ আছে, এটা আমরা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে থাকি। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে পর্তুগালের জার্সি দেয়া হয়। সঙ্গে ছিল ভুরিভোজের ব্যবস্থা।
মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে পর্তুগালের লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, কি অবস্থা এই মুহূর্তে পর্তুগালে? ম্যাচ শুরুর বেশ খানিকটা সময় এখনো বাকি আছে। আমরা যদি লিসবনের এই জায়গাটির পরিস্থিতি দিয়ে আজকের ম্যাচের প্রত্যাশার কথা বলতে চাই, এখনই কিন্তু হাজারো পর্তুগিজ সমর্থকরা এই জায়গাটিতে উপস্থিত হয়েছেন এবং এখানে তারা যে জার্সিটি পরে এসেছেন সেটি আর কারো নয়, ক্রিস্টিয়ানো রোনালদোর। অর্থাৎ পর্তুগাল বিশ্বকাপ জিতুক বা না জিতুক, আর পর্তুগাল আজকের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো গোল পাবেন এবং তার সতীর্থরা তাকে গোল পেতে সহযোগিতা করবেন এবং বড় ব্যবধানে আজকের ম্যাচে জয়ের মাধ্যমে পর্তুগাল টুর্নামেন্টে কামব্যাক করবে, এমনটাই প্রত্যাশা। আজকের এই ম্যাচের মাধ্যমে পর্তুগাল এই টুর্নামেন্টে ফিরে আসবে বলে আশা করছে এখানে উপস্থিত হাজারো পর্তুগিজ সমর্থকরা। তারা কিন্তু এই তীব্র রোদে, প্রচন্ড গরমে কিন্তু বেশ খানিকটা সময় আগে এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র প্রিয় দল, প্রিয় খেলোয়াড়কে সমর্থন দেওয়ার জন্য। এবং আমরা জানি যে পর্তুগাল দলের মধ্যে যে বোঝাপড়ার একটা ঘাটতি বেশ আলোচিত হচ্ছে, এটি পর্তুগিজদের মধ্যেও। এখানে যারা এসেছেন, তারা এখানে যারা বসে এখন খেলা দেখার অপেক্ষা করছেন, তাদের মধ্যেও যে আজকে রোনালদোর সতীর্থদের যে কাজটি করতে হবে, তাদের রোনালদোকে সহযোগিতা করতে হবে। অন্যান্য বড় দলের বড় খেলোয়াড় যারা লিজেন্ড রয়েছেন, তারা কিন্তু তাদের দলের বা সতীর্থদের থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা পাচ্ছেন, যেটি তাদের অভিযোগ রোনালদো তার সতীর্থদের কাছ থেকে পাননি। অর্থাৎ জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস বা ফার্নান্দো সিলভারা আজকে রোনালদোকে সহযোগিতা করতে হবে, গোল করতে হবে এবং সেই ব্যবধান আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যাশা কমপক্ষে 4টি গোল আজকে পর্তুগালের দিতে হবে উজবেকিস্তানকে এবং সেখানে রোনালদোর পা থেকে গোল আশা করছেন পর্তুগালের সমর্থকরা এবং সেই গোলগুলি পেতে কিন্তু রোনালদোর সতীর্থদেরকে সহযোগিতা করতে হবে এবং প্রত্যাশা সবারই একই প্রত্যাশা, আজকের ম্যাচে ঘুরে দাঁড়াবে পর্তুগাল এবং দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিবে পর্তুগাল এবং রোনালদো তার সমর্থকদের। তারিকুল হাসান, এই ছিল আসলে লিসবন থেকে সব শেষে। সরাসরি যুক্ত ছিলাম পর্তুগালের লিসবন থেকে। This is quite a game. It'll be a free kick. Oh, what a goal! And emotion overflows. নকআউট নিশ্চিতের মিশনে রাতে ঘানার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। অন্যদিকে প্রথম জয়ের খোঁজে ভোর 5টায় মাঠে নামবে পানামা ও ক্রোয়েশিয়া। স্বপ্নের বিশ্বকাপ যাত্রাটা ঠিক স্বপ্নের মতোই শুরু করেছে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলে শক্তিশালী ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে থ্রি লায়ন্সরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ঘানাও। জয়ে বিশ্বকাপ শুরু করায় দুই দলই আছে দারুণ ছন্দে। তবে ইংল্যান্ড শিবিরে দুশ্চিন্তার কারণ হতে পারেন বুকায়ো সাকা। অ্যাকিলিস ইনজুরি থেকে ফেরার প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি। ঘানার বিপক্ষে ডান প্রান্তে সাকার বদলে জায়গা পেতে পারেন তার ক্লাব সতীর্থ নরি মাদুয়েকে। অন্যদিকে নম্বর 10 পজিশনে মর্গান রজার্স নাকি জুড বেলিংহাম। এ নিয়ে ম্যাচের আগে তর্ক ছিল বেশ, তবে সেই তর্কের জবাবটা অবশ্য মাঠেই দিয়েছেন বেলিংহাম। তাছাড়া রাশফোর্ডকে সুপার সাব হিসেবেও কাজে লাগাতে পারেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তবে মিডফিল্ডে অবশ্য এমন কোনো দ্বিধা নেই। প্রত্যাশিতভাবেই শুরুর একাদশে থাকতে পারেন ডেক্লান রাইস ও এলিয়েট অ্যান্ডারসন। জর্ডান পিকফোর্ড ও হ্যারি কেইনের পরই রয়েছেন এজরি কনসা। বর্তমান পরিস্থিতিতে অ্যাস্টন ভিলার এই সেন্টার ব্যাককে শুরুর একাদশ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা অবশ্য খুবই ক্ষীণ। তবে ঘানাকে এতটা সহজভাবে নেওয়ারও কোনো সুযোগ নেই। ইংল্যান্ডকে ভরকে দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে দলটার। আরেক ম্যাচে পানামার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। দুই দলই নিজেদের বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না। তবে টানা দুটি সেমিফাইনাল খেলা দলটির সামনে এবার অপেক্ষা করছে ভিন্ন এক চ্যালেঞ্জ। নিখুঁত প্রেসিংয়ে খেলে প্রতিপক্ষকে চাপে ফেলার যথেষ্ট সক্ষমতা রয়েছে পানামার। আহমেদ হৃদয়, সময় সংবাদ। পবিত্র আশুরা ও তাজরিয়া মিছিল ঘিরে কোনো হামলার আশঙ্কা দেখছেন না আইনশৃঙ্খলা বাহিনী। এরপরও আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। সকালে পুরান ঢাকার হোসনি দালান সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, আশুরা উপলক্ষে সব ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে। 26 জুন শুক্রবার পবিত্র আশুরা সামনে রেখে পুরান ঢাকার হোসাইনি দালানে চলছে নানা প্রস্তুতি। মঙ্গলবার সকালে হোসাইনি দালান পরিদর্শন করে ডিএমপি সোয়াট ও K9 টিম।
পরে ইমামবাড়া নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। সংবাদ সম্মেলনে তিনি জানান, আশুরার আয়োজন নিরাপদ করতে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থাকছে ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় থাকছে বিশেষায়িত ইউনিট। প্রতিটি তাজিয়া মিছিল ও প্রধান সমাবেশ স্থলকে কেন্দ্র করে আমরা ব্যারিকেড, পিকেট, লাইনিং এবং রুফটপ ডিউটি মোতায়েন করেছি। নাশকতা যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। তাজিয়া মিছিলে বিশৃঙ্খলা এড়াতে দাহ্য ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। ঢাকঢোল সহ উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। আতশবাজি, পটকাও নিষিদ্ধ। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। আতশবাজি বা কোনো ধরনের পটকা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার পাশাপাশি তাজিয়া মিছিলের ট্রাফিক পরিকল্পনাও সাজিয়েছে ডিএমপি। ইমামবাড়া, বকশিবাজার, আজিমপুর, নিউ মার্কেট, জিগাতলা, 7 মসজিদ রোড হয়ে মোহাম্মদপুরে শিয়া মসজিদে শেষ হবে মিছিল। এসব এলাকায় থাকবে ডাইভারশন। ভোগান্তি এড়াতে শুক্রবার সকাল 10টা থেকে মিছিল শেষ হওয়ার আগ পর্যন্ত এসব সড়ক এড়িয়ে চলার আহ্বান পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আগ্রাসী বিপণন ব্যবস্থার কারণে পণ্যে পরিণত হচ্ছে ওষুধ। অনেক চিকিৎসকই রোগীর সুস্থতার প্রয়োজনে নয়, কোম্পানির দামি গিফটের বিনিময়ে লেখেন ওষুধ। গিফট দিয়ে চিকিৎসকদের চেম্বারের সামনে রিপ্রেজেন্টেটিভদের দিয়ে নজরদারিও করে ওষুধ কোম্পানিগুলো। তবে আইন না থাকায় অনৈতিক এমন কর্মকাণ্ড নিয়ে অসহায়ত্বের প্রকাশ ওষুধ প্রশাসনের। এম এ আজিমের রিপোর্ট। অপসনিন ফার্মার রিপ্রেজেন্টেটিভ ইব্রাহিম। চলাফেরা ও কার্যক্রম দেখে মনে হবে তিনি সোহরার্দি মেডিকেলের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। চিকিৎসক না হয়েও 5 থেকে 6টি বাড়তি ওষুধ লিখে প্রেসক্রিপশন ধরিয়ে দেন রোগীকে। আমার কোম্পানি আমাকে প্রেসক্রিপশন দেখার জন্য একটা প্রেসার দেয়। শুধু প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়া নয়, রোগী বের হলেই ছিনিয়ে নেওয়া হয় প্রেসক্রিপশন। মিলিয়ে নেওয়া হয় কোম্পানির ওষুধ লিখছেন কিনা চিকিৎসক। তবে সময় টিভির উপস্থিতি টের পেয়ে সটকে পড়তে শুরু করেন সবাই। ডাক্তারদের চেম্বারের সামনেই চলে ওষুধ কোম্পানিগুলোর এমন নজরদারি। রোগ যাই হোক, তাদের কোম্পানির ওষুধ লিখছেন কিনা তা দেখতেই তোলা হয় প্রেসক্রিপশনের ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডাক্তাররাই বা কেন বাধ্য হন এসব ওষুধ লিখতে? জানতে কৌশল অবলম্বন করি আমরা। আলাপচারিতার ফাঁকে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। নির্ধারিত কোম্পানির ওষুধ লেখার জন্য দামি ফোন, গাড়ি, ফ্ল্যাট বা অর্থ নেয় ডাক্তাররা। যে গাড়ি দিয়ে দিছে বা গাড়ি যে দিতে পারছে তাহলে সে লাকি, দেখলাম তারা চিন্তা করতে হলো না। এবার গিফট নামক অবৈধ লেনদেনের বিষয়ে কথা বলতে চিকিৎসকের মুখোমুখি সময় সংবাদ। তাদের দাবি, গিফট লেনদেন হয়, তবে তার বিনিময়ে ওষুধ লেখেন না তারা। আমরা সবসময় দেখি রোগীর স্বার্থ, ঠিক আছে, এটা যদি ওরা অবজার্ভ করে না কি, সেটা তো আসলে তাদের ব্যাপার। আসলে চেষ্টা করা হলেও কেন এমন আগ্রাসী বিপণন ব্যবস্থা, তার উত্তর জানা যায়নি ওষুধ শিল্প সমিতির কাছে। তবে সময় সংবাদ কথা বলে অপসনিন ফার্মার সাথে। তার আমার প্রোডাক্টটা একটু লিখে দেন, সেটা হয়তো তার মতো করে চিন্তা করে নিতে পারি, বাট আমরা এটা কখনোই তাকে সাপোর্ট করছি না। অবশ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে অসহায়ত্বের কথা। আনএথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অনেক সময় ডাক্তারদের বাধ্য করছে অতিরিক্ত ঔষধ লিখতে। শুধু উৎপাদন, বিক্রয়, বাজারজাতকরণে প্রণয়ন হয়েছে ওষুধ ও কসমেটিক্স আইন 2023। তবে সেখানে নেই বিপণনের জন্য কোনো সঠিক নিয়ম নীতি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। উত্তরের নদ নদীতে ওঠানামা করছে পানি। এদিকে গাইবান্ধা ও কুড়িগ্রামে অর্ধশতাধিক পয়েন্টে নদ নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ওঠানামা করছে তিস্তার পানি। মঙ্গলবার সকাল 9টার দিকে লালমনিরহাটের তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে এবং দুপুর 12টায় 15 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়। তবে বিকাল 3টার দিকে বেড়ে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানিবন্দী হয়ে পড়েছে চর অঞ্চলের মানুষ।
গাইবান্ধায় একদিকে নদীর তীব্র ভাঙন, পাশাপাশি বাড়ছে নদ নদীর পানি। তবে ব্রহ্মপুত্র 161 সেন্টিমিটার, ঘাঘটে 220 সেন্টিমিটার ও করতোয়া নদীর পানি 377 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 5-7-10 মিনিটের ভেতরে এটা একেবারে যে পর্যায়ে ভাঙলো, তাতে করে ঘর বাড়ি টানি সারা গেল না, আরো অনেক গাছগাছলা ছিল সেগুলো মুহূর্তের মধ্যে ডাবি গেছে। এখন যেভাবে ভাঙন শুরু হয়েছে, এভাবে যে বাড়িঘর দেখতেছেন আপনারা, এগুলো একটাও থাকবে না, সব নদীর মধ্যে চলে যাবে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এইসব নদ নদীর অববাহিকায় 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। যদি বেশি বন্যা হয় তাহলে দেখা যাবে যে আমাদের এই চরাঞ্চলগুলো সবগুলো তলে যাবে। বন্যা হলে মনে করো গরু ছাগল মানুষের ক্ষতি, বেড়াবার পার নাই, লোকে নাই। এদিকে সুনামগঞ্জের জাদুকাটা, পাটলাই, খাসিয়ামারা ও চেলাসহ সীমান্তবর্তী 7টি নদ নদীর পানি কমতে শুরু করেছে। বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দেশের উন্নয়ন নিয়ে সরকার আগামী 50 বছরের টেকসই পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করে একথা বলেন তিনি। নিজ নির্বাচনী এলাকায় নতুন 4টি সহ 5টি সেতুর মাধ্যমে সারা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার ঘোষণা দেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি উপজেলার বাজার সহ দখল হয়ে যাওয়া সড়ক, খেয়াঘাট, ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। টেকসই উন্নয়ন এবং আগামী 50 বছর পরিকল্পনা মাথায় নিয়ে আমরা কাজ করছি এবং তার অংশ হিসাবে আমাদের মহাদেও নদীর উপরে ব্রিজ হচ্ছে, লেঙ্গুরার উপরে ব্রিজ হচ্ছে, সুসং নদীর উপর সোমেশ্বরী নদীর উপর 2টা ব্রিজ হচ্ছে। টোটাল 5টা ব্রিজ হচ্ছে। একনেকে অনুমোদিত হয়ে গেছে, 3,600 কত কোটি টাকার অনুমোদন পেয়েছে। দেখছেন রাতের সময়। হরমুজ প্রণালী থেকে সব ধরনের নৌ অবরোধ তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেন তিনি। বলেন, ইরানের দেওয়া বড় ধরনের ছাড়ের ভিত্তিতেই প্রণালী খোলা রাখার অনুমতি দিতে সম্মত হয়েছেন। তবে প্রয়োজন হলে অবরোধ পুনর্বহালের জন্য সব জাহাজ নিজ নিজ অবস্থানে থাকবে। ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনে সম্মত হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল পার হয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, বিশ্ববাজারে জ্বালানির তেল আরও কমবে। দেখছেন রাতের সময়। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। 650 দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার জন্য প্রস্তুত নেইমার জুনিয়র। বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেলেসাও দুর্গে এখন উৎসবের আমেজ। ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে পুরো দমে প্রস্তুতি নিচ্ছেন পোস্টার বয়। তবে সেরা একাদশে নয়, আঞ্চলতির সুপার সাব হতে যাচ্ছেন নম্বর 10। নেইমার মাঠে থাকা মানেই গ্যালারিতে ল্যাটিন ফুটবলের উন্মাদনা আর প্রতিপক্ষ শিবিরে ত্রাস। কিন্তু 2023 সালের 17 অক্টোবরের পর থেকে হলুদ জার্সিতে আর দেখা যায়নি তাকে। 650 দিন পর সেলেসাও শিবিরে এবার উৎসবের আবহ। পায়ের পেশির চোটকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার ট্যাকটিক্যাল অনুশীলনে পুরোটা সময় ঘাম ঝরিয়েছেন এই ফরওয়ার্ড। চোটের কারণে যে ক্যারিয়ার গ্রাফটা বারবার থমকে গেছে, সান্তোসের হয়ে মাঠে ফিরেও যেখানে ছন্দ পেতে লড়তে হয়েছে, সেখানে নেইমারের এই চনমনে ভাব আর মাঠে ফেরার তীব্র ক্ষুধা বদলে দিয়েছে পুরো সেলেসাও শিবিরের আবহ। নেইমার অন্য লেভেলের খেলোয়াড়। তার পায়ে বল দেখলেই বোঝা যায় তিনি কতটা স্পেশাল। চোট থেকে ফিরে আজকে অনুশীলনে তিনি যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন, তার যে ইন্টেন্সিটি সেটা অসাধারণ। নেইমারের মতো একজন বিশ্বসেরা তারকাকে পাশে পাওয়া যে কোনো দলের জন্যই পরম সৌভাগ্যের। নেইমারের ফেরাটা যখন ব্রাজিলকে আলোর দিশা দেখাচ্ছে, ঠিক তখনই রাফিনিয়ার ইনজুরি ডাগ আউটে কিছুটা চিন্তার ভাঁজও ফেলেছে। তবে ব্রাজিলের আক্রমণ ভাগে প্রতিভার অভাব নেই। আর্সেনাল তারকা মার্টিনেল্লি বাম প্রান্তে খেলতে অভ্যস্ত হলেও প্রয়োজনে ডান প্রান্তে ঝড় তুলতেও প্রস্তুত, যদিও সব পরিকল্পনার ভার তারা ছেড়ে দিয়েছেন কোচের কাঁধে। হার্ড রক স্টেডিয়ামটি মেসির শহর মায়ামিতে। বন্ধুর পারফরমেন্সে উজ্জীবিত হয়েই হয়তো রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন নেইমার জুনিয়র। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায় আর সঙ্গে থাকুন সময়।